আগায় আঘাত করে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু গোড়ায় আঘাত করে। যখন জামায়াতকে আঘাত করার দরকার ছিল তখন ঠিকই জামায়াতকে আঘাত করেছে, তখন বিএনপি চুপ ছিল। 28 অক্টোবর দেখেন জামায়াতকে কিছু করে নাই। আওয়ামী লীগ মনে করেছে যে যেদিন আমাকে বিএনপিকে হিট করতে হবে, কি করে বিএনপিকে হিট করতেছে। আর অন্যান্য দেখেন বিএনপি হালকা পাতলা কথা বললো, তাদেরকে এই যে বিশেষ করে নির্বাচনের আগে বিএনপিকে ঢাকা শহরের কোথাও দাঁড়াইতে দেয় নাই, কিন্তু ওনারা বাম গণতন্ত্রের জোট বলেন, বিভিন্ন বলেন বা এবি পার্টি বলেন, সবাইকে কিন্তু দাঁড়াইতে সুযোগ দিত। এরা এত শক্ত সরকারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদেরকে সরকার কিছু করছে না। সরকার যখন যেখানে হিট করার দরকার, বুদ্ধিভিত্তিক হিট, কৌশলগত হিট, সেটা সেখানে হিট করে। কিন্তু বিএনপি দুঃখজনক হলেও সত্য যে বিএনপি সেভাবে হিট করে না, সেজন্য বিএনপি বারে বারে ব্যর্থ হচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে যখনই আমরা বিরোধী দলের ওই আন্দোলনগুলোতে আমরা মানে তাদের থেকে সাক্ষাৎকার নেই, তারা কিন্তু প্রায়ই বলে যে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার, ভোটচোর সরকার। এই দুইটা বাক্য কিন্তু আমরা বেশি শুনে থাকি। তো এই দুইটা বাক্যর পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আওয়ামী লীগ যে ভোট চোর, সেরকম আওয়ামী লীগের জোটের রাশেদ খান মেননও কি বলেছেন, 2018 তখন আমরা সঠিকভাবে নির্বাচিত হয়ে আসি নাই। এবং অনেকে স্বীকার করতেছে যে নির্বাচন কমিশনার অনেকে বলতেছে কি এইবার কিন্তু রাতে ভোট হবে না। তার মানে কি গতবার নিশ্চিত রাতে ভোট হয়েছে, তারাই এগুলো স্বীকার করতেছে। তো এবং এইবার ভোট চুট এবারও দেখুন না, এই যে শেখ হাসিনা গোপালগঞ্জে, তিনি এমনি কিন্তু গোপালগঞ্জে তো অনেক উন্নয়ন করেছে। এরশাদ স্বৈরাচার থাকলেও 5 বছর যখন জেলে ছিল, জেলে থাকাকালীন কিন্তু 5টা আসনে নিয়ে পরপর 2বারে 5টা আসনে জিতে আসছিলেন। রংপুরে সেরকম উন্নয়ন করেছে শেখ হাসিনা, এবার গোপালগঞ্জে ঠিক সেরকম উন্নয়ন করেছে। এখানে শেখ হাসিনা সরকারে না থাকলেও গোপালগঞ্জে তার আসনটাতে তিনি জিততেন। এবার কি করেছে দেখুন, তার একটি গোপালগঞ্জের একটি পশ্চিম মুন্সিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ছিল 3223 ভোট। সেখানে অনেকে বিদেশ আছেন, অনেকে আবার মারাও গেছেন। ধরে নিলাম যে বিদেশেও কেউ নাই, মারাও কেউ যায় নাই, সেখানে 3223 ভোট শেখ হাসিনা পাবেন সর্বোচ্চ। এর উপর তো সম্ভব নাই, ভোট তো আছেই অতগুলা, কিন্তু সেখানে 3223 ভোটের জায়গায় শেখ হাসিনা 32 ভোট, 10 ভোট কেমনি বেশি পায়। এর দ্বারা বোঝাতে চরম এখানে চুরি হয়েছে, চরম ডাকাতি হয়েছে, এটা তো বাস্তব প্রমাণ। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, প্রথমত আপনি যে কথাটা বলেছেন যে উন্নয়নের কথা, সে গোপালগঞ্জে উন্নয়ন করেছে। গোপালগঞ্জ ছাড়া কি সে দেশে বাংলাদেশে আর কোথাও কোনো উন্নয়ন করেনি এই মানে গত কয়েক বছরে? এখানে পক্ষপাতদুষ্ট নির্বাচন উন্নয়ন গোপালগঞ্জ করেছে, সেটা এরশাদও করেছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু অন্যান্য জায়গায়ও হয়েছে, কিন্তু এই উন্নয়ন হয়েছে যে কিন্তু যেরকম উন্নয়ন হওয়ার কথা, একটা সরকার 15 বছর ধরে একটা না থাকলে যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে উন্নয়ন হয় না। কিভাবে হবে? 1 লক্ষ টাকার জায়গা 3 লক্ষ টাকা বাজেট হয়, উন্নয়নের নামে 9-6 হয়েছে। এই যে আমি এখানে মেট্রো রেল নিচে এখানে দাঁড়িয়ে আছি, এখানে যা যে উন্নয়ন হয়েছে দেখাচ্ছে, যা খরচ হয়েছে এই খরচ দিয়ে এরকম মেট্রো ট্রেন 3টা করা যাবে, কিন্তু 9-6 অপচয়, লুটপাট হয়েছে। একটা প্রশ্ন করি, এই যে পদ্মা সেতু কিন্তু পুরো মানে বাংলাদেশের অর্থনীতির একটা মাইল ফলক, যেটা মানে মনে হয় সেভাবে কিন্তু তিনি এরকম আরো অনেক ধরনের উন্নয়ন করেছেন। হ্যাঁ করেছে। বাজেটের ব্যাপারটা হচ্ছে সরকার এবং অর্থনীতি, সেটার উপর হচ্ছে সমপূরক, কিন্তু এই যে উন্নয়নগুলো হয়েছে এটা তো অর্থনীতিতে মানে অবদান রাখছে। অবশ্যই অর্থনীতি অবদান রাখছে। অবদান রাখতে গিয়ে অর্থনীতিকে কতটুকু যে ব্যাকফুটে নিয়ে গেছে সেমনি বুঝবেন। এই মাস থেকে শুরু হবে এগুলো কিস্তি আদায়। শেখ হাসিনা নিজেই বলেছেন যে মার্চ মাসে কি হবে, দুর্ভিক্ষ হবে। কেন বলতেছে? রিজার্ভ কোন জায়গায় আসছে না, দেশের অবস্থা খুবই খারাপ। যে পদ্মা সেতুর এই পদ্মা সেতুতে যা টাকা খরচ হয়েছে সে একই খরচে ইন্ডিয়া কিন্তু 4টা পদ্মা সেতু করা যেত। তাহলে এগুলো আমাদের আপনার আমার অর্থ কি অপচয় হয় নাই? একজন গরিব মানুষ রিক্সাওয়ালা দিকে তার নামে কতগুলো ঋণের বোঝা রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এই তথাকথিত উন্নয়নগুলো দেখাতে গিয়ে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে যেহেতু আপনি বলছেন যে উন্নয়ন শুধুমাত্র গোপালগঞ্জ এবং যে উন্নয়নগুলো হয়েছে যে অর্থ ব্যয় হয়েছে, অর্থ ব্যয়ের কথাটা আসি যে উন্নয়নের ক্ষেত্রে এখন অর্থ ব্যয় হবে, এটা পুরো বিশ্বে চলছে যে অর্থনৈতিক সংকটে ভুগছে, অর্থ ব্যয় হয়েছে। কালকে যে মানে মাননীয় প্রধানমন্ত্রী যে বঙ্গবন্ধু এভিনিউতে এসেছিলেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি যে বৈঠক করেছেন, সেই বিষয়ে যে বক্তব্য রেখেছেন, সেই বিষয়ের উপর আপনার মানে মতামতটা একটু জানতে চাই। এই যে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কি বলেছেন, সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করেন, তিনি আরেকজন মন্ত্রীর নাম করেছেন। সরষে ক্ষেত্রে যদি বুথ থাকে তাহলে আপনি কিভাবে সম্ভব সমাধান? এখন শেখ হাসিনার আশেপাশে যারা মন্ত্রীরা আছেন, এমপিরা আছেন, তারাই এগুলোর জন্য দায়ী। যতদিন কেন্দ্র সংশোধন হবে না ততদিন এইসব কোনো কিছুই সংশোধন হবে না। মানে এই যে তিনি যে কালকে বলেছেন, মানে তার বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশে যে এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা কিন্তু তিনি নিয়ন্ত্রণ করবেন। তার মানে কি আপনি বলতে চাইছেন তিনি তার কথা রাখবেন না?
কোনো অবস্থাতে রাখবেন না। তিনি না ওই যে নির্বাচনের আগে বলছেন না, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, 10 টাকা দিয়ে চাল খাওয়ানো হবে, কই পারছেন? এগুলো ফকিকারি কথা, ফকিবাজি কথা, সাময়িক উপশম দেওয়ার মতো কথা এগুলো। এখন শেষ পর্যায়ে গিয়ে আপনি বিএনপিকে কি পরামর্শ দিতে চাচ্ছেন, কিভাবে মানে তারা সামনের আন্দোলন এবং কর্মসূচি পালন করবে? বিএনপির সামনের কোনো আন্দোলনে সফল হবে না। বিএনপি যদি এখন ভোটার আজকে যদি ফেয়ার ইলেকশন হয়, জামায়াত এবং অন্যান্য সব দল বিরোধিতা করলেও বিএনপি কিন্তু 250-এর উপরে আসলে জিতবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু জিতলেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, বিএনপির দ্বারা এটা সম্ভব না। কেন আসতে পারবে না আমি বলি, বিএনপি সরকারে থাকাকালীন বেশ কিছু ভুল করে ফেলেছে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো আমি শুরুতেই বলেছিলাম যে বহুদলীয় গণতন্ত্রের রূপকার, তিনি কিন্তু বাংলাদেশের মাটি এবং মানুষের নেতা ছিলেন, এখনও কিন্তু মানুষের অন্তরে তিনি কিন্তু বিরাজমান। সেই নেতা চীনে গিয়েছিলেন এই যে মাওলানা ভাসানীকে নিয়ে। কেন গিয়েছিলেন এই জন্য যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জিয়া ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশকে চীন স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি আদায় করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনে গিয়েছিলেন, পরে স্বীকৃতি আদায় হলো। চীন, বাংলাদেশের একটা নীতি ছিল যে এক চীন নীতিতে বাংলাদেশ সব সময় থাকবে। কিন্তু গত এই যে 17 বছর আগে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে 2004 সালে চীনে কী করেছে, তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করে। তাইওয়ান কিন্তু স্বাধীনতা দাবি করে আসছে। এই তাইওয়ানের দূতাবাস, এটা বলা হয় যে তাইপে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে স্থাপন করেছে বিএনপির আমলে। এইটা করতে গিয়ে চায়না বিএনপির উপর খেপে যায়, ক্ষুব্ধ হয়ে যায়। এই জন্য চায়না কোনো দিন বিএনপি আবার ক্ষমতা আসুক সেটা চাইবে না। আওয়ামী লীগ সরকার কী করলো, আওয়ামী লীগের সরকার সাথে বঙ্গবন্ধুর সাথে চায়নার সাথে সম্পর্ক কোনো সময় ভালো ছিল না। শেখ হাসিনা এসে কী করলো, 2009 সালে সেই সাংস্কৃতিক কেন্দ্রটা বন্ধ করে চীনের সাথে চলে গেল। শেখ হাসিনার সাথে ইতিমধ্যে ভারতের সাথে বন্ধুত্ব, চায়নার সাথেও বন্ধুত্ব। ভারত এবং চায়না বিএনপি ক্ষমতায় আসুক কোনো সময়ে চাইবে না, আর তাই বিএনপির ক্ষমতায় আসার সুযোগ আমি দেখছি না। আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি যে ভোট চুরির কথাটা বললেন, ভোট চুরি হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা বিচার করি, উনি কয়েকটা আসনে কিন্তু দেখা গেছে 0 ভোট। তাহলে যদি ভোট চুরি হয়ে থাকে তাহলে তো প্রত্যেকটা আসনেই কিছু না কিছু ভোট থাকবে, 0 ভোট থাকার তো কোনো কথা না। আচ্ছা, এখানে 0 ভোটের বিষয়টা, এটা বাংলাদেশের মাত্র 2টা জায়গায় 0 ভোটটা হয়েছে। সেই 0 ভোটটা হলো আপনার খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে, আমাদের পার্শ্ববর্তী জেলা। সেখানে আমার যাওয়া আসা হয়, সেখানে ভোটাররা যায় না। এর ভিতরে আরেকটা প্রশ্ন, ওই সব এলাকাতে মানে যেগুলো হচ্ছে দুর্গম এলাকা, সেখানে কিন্তু আরো একদিন আগে ব্যালট পেপার পৌঁছে মানে গিয়েছিল। নির্বাচন কমিশনারের কার্যক্রম সব সেখানে সঠিক ছিল, তবে সেখানে অভ্যন্তরীণ কুন্দল ছিল, সেখানে পাহাড়ি গ্রুপিং আছে। হ্যাঁ, সেজন্য গ্রুপিংয়ের কারণে যায় অনেকে ভয়ে কিন্তু সেখানে ভোট দিতে যায় নাই, এটা একটা বিষয়। আর এক ক্ষেত্রে ওখানে যারা বিএনপির মানে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন, তারাও দিতে ছিল, ভোট কাটার সেই সুযোগটা পায় নাই। আর আওয়ামী লীগেরও কিন্তু বেশ কিছু মানুষজন কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই। কেন যায় না জানেন? শেখ হাসিনার কর্মকাণ্ডে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী কিন্তু সন্তুষ্ট নন, সেজন্য ওইসব জায়গায় সামগ্রিক পরিস্থিতির কারণে যায় সেখানে শূন্য ভোটের অবস্থাটা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।